অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম বিরতির আগে, সেটা জি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি অ্যাডভোকেট শিশির মনির। ও আচ্ছা, এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, তাকেও স্বাগত জানাচ্ছি। আব্বাস ইসলাম খান, আপনাকে। অ্যাডভোকেট শিশির মনির, অঞ্চলভেদে নিরাপত্তা, যেমন আপনি নিরাপত্তা বোধ করছেন আপনার এলাকায়, আপনি মনে করছেন যে কোনো সংশয় নেই, একই রকমভাবে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তার এলাকার এক এক রকম, সেরকমটা কিনা পরিস্থিতি? আমি যে কথাটা বলছি যে দুলুভাই যেটা বলছেন যে ওনার এলাকায় চরমপন্থীদের একটা উত্থান আছে এবং তারা এখন আবার ফিরে এসেছে, ডিস্টার্ব করছেন। আমার এলাকায় এই ধরনের কোন এলিমেন্টস নাই, এখানে চরমপন্থার কোন এলিমেন্টস নাই। আমাদের এলাকায় রাজনৈতিক সহিংসতার উদাহরণ খুবই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে পলিটিক্যাল সহিংসতা যেটাকে বোঝায়। টার্গেটেড কিলিং এর যে প্রশ্ন থাকে, এই টার্গেটেড কিলিং এর প্রশ্ন আমরা আমাদের নিকট অতীতে দেখতে পাইনি, আমাদের অঞ্চলে দেখতে পাইনি। এখানকার পিপল যারা আছে, যারা বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত, তাদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে। দে টক, দে ডিসকাস, দে এক্সচেঞ্জ দেয়ার ভিউজ। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এক ধরনের বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে। এটা হয়তো সেন্ট্রাল কোন নির্দেশনা আছে কিনা আমি জানি না, না, কিন্তু আপনাদের সেক্রেটারি জেনারেল বলেছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই একজন প্রার্থীকে গুলিবিদ্ধ করার অর্থ হলো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটা প্যাকেজ প্রোগ্রাম, আরও সিরিয়াল হয়তো করা হয়েছে। আপনার এলাকায় না থাকলেও যদি আপনার কোনো শত্রুপক্ষ থাকে, তাহলে তো সেই সংখ্যা যদি সিরিয়াল হয়ে থাকে, তাহলে তো আপনিও তার মানে সেই সংখ্যার বাইরে নয় নিশ্চয়ই। সেটাই বলছি, এই জন্য এরকম অভিজ্ঞতা নাই বা এরকম এনভায়রনমেন্ট নাই, দ্যাট ডাজন্ট মিন যে আমি ইনডিফারেন্ট থাকলে চলবে। এভরিবডি শুড বি কেয়ারফুল। এবং যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, তিনি নিজেও একজন প্রার্থী ছিলেন, এই জন্য একটা উদ্বেগ উৎকণ্ঠা থাকাটাই তো স্বাভাবিক। এবং উদ্বেগ উৎকণ্ঠা তো অমূলক নয়। এই ক্ষেত্রে আমার এলাকায় হয়তো পার্টিকুলার নির্দিষ্ট কিছু দেখতে পাইনি, কিন্তু ইন জেনারেল আমি মনে করব সকলেরই উদ্বেগ থাকা ভালো, সতর্ক থাকা ভালো। একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তো, এটা তো পার হতে হবে। পলিটিক্যাল পার্টি সকলের উইশেস এর মাধ্যমে এই ট্রানজিশনাল পিরিয়ডটা পার হতে হবে। এখানে শুধুমাত্র এক্সটার্নাল ফ্যাক্টর জড়িত থাকবে তা না, ইন্টারনাল বহু ফ্যাক্টর জড়িত থাকতে পারে। এই জন্য আমার মনে হয় এই ক্রিটিক্যাল টাইমটা গভর্নমেন্ট একা ট্যাকেল দিতে পারবে না, ইলেকশন কমিশনও একা ট্যাকেল দিতে পারবে না। এটিকে ভালো করে ট্যাকেল দেওয়ার জন্য সবচাইতে ভালো এলিমেন্ট হলো পলিটিক্যাল পার্টিস। পলিটিক্যাল পার্টিস তার ইলেকশন প্রসেস, ইলেকশন ক্যাম্পেইন, ইলেকশন প্রক্রিয়া অংশগ্রহণ করাটাকে যদি অনেক বেশি সতর্কতামূলক অবস্থানে নিয়ে যান, অনেক বেশি কেয়ারফুলনেস অবলম্বন করেন, তাহলে সরকারকে সহযোগিতা করতে হবে সকলকে মিলে। কারণ এখানে ব্লেম গেম করলেও কাজ হবে না, কারণ সরকারের যে প্রেক্ষাপটে গঠিত হয়েছে, ইলেকশন যে প্রেক্ষাপটে হচ্ছে, আমরা যারা পার্টিসিপেট করছি যে প্রেক্ষাপটে, সকলকে অন দ্য সেম পেজে থাকতে হবে। তবে ওই জি জি, থ্যাংক ইউ অ্যাডভোকেট শিশির মনির। আপনার সংযোগটি নিশ্চয়ই আমরা আরেকবার একটু স্থাপন করতে চাইব, একটু ইন্টারাপ্ট হয়েছে। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এমনটি ইসি বলেছে, এবং আজকে নির্বাচন কমিশনার বলেছেন যে দলের ভেতরে একাধিক দলের মাঝে ঝুটঝামেলা আছে, কিন্তু সার্বিকভাবে যদি আমরা বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশ্যই আছে। মানে আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি এটাকে নিয়ন্ত্রণে থাকা মনে করেন কিনা, যেখানে অস্ত্র উদ্ধারের জন্য আহ্বান আছে রাজনৈতিক দলগুলোর থেকে, নিরাপত্তা প্রশ্ন আছে, আশঙ্কা আছে, শঙ্কা আছে? শিশির মনে হয়তো বলে যাচ্ছে, শিশির মনে অফ করলে আমি বলি। জি, তো আমি যেটা বলছিলাম যে আসলে সরকারে যারা থাকে তারা তো সবসময় বলবে সব ঠিকঠাক মতো আছে। তো আজকে যদি সব সব ঠিকঠাক মতো থাকতো, তাহলে তো আর এই শরীফ, ওসমান হাদি এবং যে আমাদের চিরাগের প্রার্থী এরশাদুল্লাহর উপরে যে হামলা,
এই যে প্রতিনিয়ত একটার পর একটা ঘটনা, কথায় কথা অবরোধ, কথায় বন্ধ, কথায় কথা সবকিছু, কোনো কিছুই আসলে আজকে ধরেন এই যে 15টা বছর আমি আমার জেলা, আমার অঞ্চলের কথাই আমি বলি, হয়তো আমাদের অ্যাডভোকেট শিশির মনির ভাই বলেছে আসলে হয়তোবা ওই সুনামগঞ্জ এলাকা, শান্তপ্রিয় এলাকায় হয়তো এই ধরনের রাজনৈতিক মানে ক্রাইসিস হয়নি বা হয় না, কিন্তু আমি আমার এলাকায় গত 15 বছর যে অস্ত্রের ঝঞ্ঝনানি, আপনারা যদি আমার বাড়ির ছবিটা যদি আপনাদের এখন দেখাতে পারতাম, তাহলে আপনাদের এমনি আমার বাড়ির ছবি দেখলে আপনার ভয় পেয়ে যেতেন যে এই 15 বছরে কতবার আক্রমণ, কতবার গুলি, কতবার বোমা, কতবার খালি বুলডোজার দিয়ে আমার বাড়িটা ভেঙে দেয়নি। তো এটা জাস্ট আমি আমার উদাহরণ দিয়ে বলছি, এরকম এই জিনিসগুলো ওপেন অস্ত্র নিয়ে যে অস্ত্রবাদী যেটা হয়েছে, এই অস্ত্র তো এই গত এই 1 বছরে কোনো অস্ত্র উদ্ধার হয়েছে? এখন নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র উদ্ধারের পরিকল্পনা সরকার নিচ্ছে, কিন্তু আমরা বারবার বলার চেষ্টা করেছি, আমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা নাটোরে আছে, আপনারা তো এই নাটোরে আপনাদের 71 টিভি এবং এই যে প্রথম আলোর সাংবাদিক আছেন, ওনারা সবসময় এই নিউজগুলো লিড নিউজ হিসেবে প্রচার করেছেন। যেভাবে আক্রমণ প্রতিনিয়ত হতো, প্রকাশ্যে দিয়ে বলে খুন, রাহাজানি, আজকে হয়তো ওই সন্ত্রাসীরা এলাকা ছেড়ে চলে গেছে, কি এই অস্ত্রগুলো তো এখন আছে এবং অতি সম্প্রতি তাদের রাখা অস্ত্র একটা ওখানে নাটোর শহরে ডিসি বাংলোর পাশে তালাব পুকুরে, এখানে প্রচুর পরিমাণ অস্ত্রগুলো ওরা ফেলে রেখে চলে গেছে। আচ্ছা তো দুলু এই ভাই, যে একটু যোগ করতে চাই যে আপনি তো বিএনপির কেন্দ্রীয় নেতা এবং প্রার্থী, সাবেক মন্ত্রী। নারায়ণগঞ্জে একজন প্রার্থী, বিএনপির দলীয় প্রার্থী, তিনি প্রার্থিতা মানে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তিনি প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন নিরাপত্তার কথা বলে। এখন এই নিরাপত্তাহীনতা কোন দিক থেকে? মানে এখন তো মানে কি বলে, স্বৈরাচারী দল নেই, হ্যাঁ, সে তাদের তারা তো দেশ ছাড়া। তো এই নিরাপত্তা মানে এটা কি অভ্যন্তরীণ বিরোধ না অন্য কিছু? এইটা অ্যাকচুয়ালি আমি এর উত্তরটা আমি কিভাবে আপনাকে দেবো জানি না, এই প্রশ্নটা তাহলে তাকেই করতে হবে। এটা আমি উনি কেন বলেছেন আমি দেখেছি, আপনার পত্রিকায় বোধহয় আজকে পড়লাম না কালকে দেখলাম, আপনাদের পত্রিকায় আজকে বোধহয় দেখলাম যে এই সে আবার কি নির্বাচন করতে চায়, আবার সে তার এখন নিরাপত্তা নাকি কেটে আচ্ছা, গেছে, এটা আবার বলেছে। যাই হোক, পরে আবার প্রার্থী এটা তার এখন ওটা আবার সেই বক্তব্য election উজ্জ্বল করে করছে, তিনি সে আবার তার প্রার্থিতা গ্রহণ করেছেন। যা কখনো নিরাপত্তাহীন, কখনো নিরাপত্তা বোধ। আজকে দেখলাম আপনাদের পত্রিকার সম্মত দেখলাম উনি আবার নির্বাচন করতে চায় আর কি, এলাকার জনগণ নাকি তাকে চাচ্ছে। না, ওইখানে দলের ভেতরে একটা গোলমাল তো আছে, একাধিক প্রার্থী আছে, তার প্রতিদ্বন্দ্বী আছে। একজন ব্যক্তি যিনি 91 সাল থেকে এমপি ছিলেন, দীর্ঘ, আমার সঙ্গে তো 3বার এমপি ছিলেন উনি, হ্যাঁ, মানে আমাদের কালাম সাহেব, তো কি কারণে উনি পায়নি আমি তো জানি না। পার্টির হাইকমান্ড তো অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এবারে নমিনেশনটা একটা ব্যতিক্রম ধর্মী। এবার সাধারণত আমরা এর আগে 3-4বার আমি ইলেকশন করেছি, 4বার করেছি, ইয়ে করেছি, বাট 3বার ইলেকশন করে 3বারে এমপি হয়েছি। বাট আমি মনে করি আমাদেরকে সকল ক্যান্ডিডেটদেরকে এক জায়গায় ডেকে নিয়ে এসে পার্টির চেয়ারম্যান, পার্টির স্ট্যান্ডিং কমিটির সামনে আমরা 1 to 1 কিংবা একসঙ্গে ইন্টারভিউ দিয়ে ওনারা যাচাই বাছাই করে হয়তো একজনকে দিত। কিন্তু এবারে ক্যান্ডিডেটটা যে ডিফারেন্ট, যে আমাদের পার্টির হাইকমান্ড বিভিন্ন মিডিয়া মাধ্যমে প্রতিটা 300 সিটে একবার না 8বার 10বার যাচাই বাছাই করে বিভিন্ন নিরপেক্ষ লোককে পাঠিয়ে খোঁজ খবর নিয়ে পুরো মোটামুটি আমি মনে করি আমার দৃষ্টিতে আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে আমি মনে করেছি যে 95% প্রার্থিতা এটা একটা সঠিক সিদ্ধান্ত। হয়তো একটা বিচ্ছিন্ন 2-1জন এদিক সেদিক হচ্ছে কিনা আমি জানি না, তবে মোটামুটি উনি যাচাই বাছাই করেই এই প্রার্থী মানে মনোনয়ন দিয়েছে। তো এখানে হয়তো বিচ্ছিন্নভাবে 2-1টা ঘটনা ঘটতে পারে। এই যে এইটা যে কথা যেটা আপনি বললেন, আমি জানি না, আমার বাড়ি তো অন্য অঞ্চলে, আর নারায়ণগঞ্জ। আপনি আপনার প্রেক্ষাপটটা বলতে পারবেন, সেটাই স্বাভাবিক। জি জি, ধন্যবাদ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আপনাকে ব্যক্তিগত একটি কাজে আপনাকে চলে যেতে হচ্ছে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমাদের এখানে যারা অংশ করেছে, আমাদের সাংবাদিক সৌরভ ভাই, শিশির মজুর সহ আপনি এবং 71-এর সকলকেই
আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার নাটোরের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার জন্য শুভকামনা। আব্বাস খান, আমরা যে আলোচনায় ছিলাম আজকে ডেইলি স্টার এবং প্রথম আলোর ডেইলি স্টারে হামলা সরকারের দুর্বলতার কারণে মবতন্ত্র প্রশ্রয় পেয়েছে, এমন একটি মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমদ। এটা নিয়ে একটু মন্তব্য করবেন। একই সঙ্গে আমরা যে আলোচনায় ছিলাম সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ইসি এমনটি বলছে, সেই জায়গায় আপনার মতামতটা যদি একটু যুক্ত করে দেন। ওসমান হাবিবের যখন মৃত্যুর সংবাদটা আমরা পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এর পরপরই কিন্তু উইদিন 30 মিনিটসের মধ্যে কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টা নিয়ে একটু ভাষণ দিয়েছেন অনলাইনে এবং টেলিভিশন মিডিয়াগুলোর মাধ্যমে। কিন্তু যেটা সরকারের করা উচিত ছিল, যে সরকার 1 সপ্তাহ সময় পেয়েছিল অ্যান্টিসিপেট করার, যে এই ধরনের যদি তার মৃত্যুর সংবাদটা চলে আসে তাহলে এক ধরনের মানুষের মধ্যে যে রাগ ক্ষোভ রয়েছে, সেই রাগ এবং ক্ষোভগুলোকে ইউটিলাইজ করার জন্য বহু এলিমেন্ট রয়েছে, তারা চেষ্টা করবে যে রাগ এবং ক্ষোভগুলোকে কোনোভাবে ব্যবহার করা যায় কিনা। সেক্ষেত্রে আমি মনে করি সরকার 1 নম্বর ভাবে তারা এটা ভুল রিড করেছে। তাদের আগে উচিত ছিল, প্রধান উপদেষ্টার ভাষণের আগে উচিত ছিল পুরো ঢাকা শহরে তাদের নিরাপত্তা বলয়টা নিশ্চিত করা, সেটা তারা করতে পারেনি। এবং আমরা দেখেছি যখন প্রথম আলো হামলা হয়েছে, বলে কয়ে কিন্তু হামলা হয়েছে, দেশের বাইরে থেকে 1-2 জন স্ট্যাটাস দিয়ে, দেশের ভিতর থেকে 1-2 জন স্ট্যাটাস দিয়ে মানুষকে নামতে বলেছে প্রথম আলো হামলা করার জন্য, ডেইলি স্টার হামলা করার জন্য। আগে প্রথম আলো হামলা হয়েছে, প্রথম আলো হামলার পরে কিন্তু ডেইলি স্টার হামলা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু একটা লম্বা সময় কিন্তু সরকারের জন্য ছিল সুইফটলি অ্যাক্ট করার জন্য, সরকার সেটা পারেনি। তো সেক্ষেত্রে আমি মনে করি সরকারের একটা বড় ব্যর্থতা রয়েছে। তাদের সে সুযোগটা ছিল এই হামলাটা কোনো মতে এটাকে দমন করা, সেটা তারা করতে পারেনি। 2 নম্বর যদি আমি বলি, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা নিয়ে যেটা আলোচনা হয়েছে, আমরা যারা রাজনীতিতে আছি, রাজনীতি করছি, নির্বাচন করছি, আমাদের মধ্যে একটা সংখ্যা কাজ করছে। কারণ হচ্ছে আমরা শুনেছিলাম যে যখন তফসিল ঘোষণা করা হয়ে যাবে তখন 3 স্তরে নিরাপত্তা নিশ্চিত করা হবে, কিন্তু আমাদের তো কোথাও আমরা 3 স্তরে নিরাপত্তা আমরা দেখছি না। আমরা যখন রাস্তাঘাটে যাচ্ছি, আমরা ক্যাম্পেইন করছি অথবা মানুষের সাথে কথা বলছি, আমরা দেখছি যে আমাদের শুধুই না, শুধুমাত্র প্রার্থীরা না, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ভয় এবং শঙ্কা রয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে সরকারের অনেক বড় একটা দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে সেই আত্মবিশ্বাসটা নিয়ে আসা, যে তারা তাদেরকে নিরাপত্তা দিতে পারবে। এটার পাশাপাশি আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় দায়িত্ব এখানে চলে আসে। আপনি যদি দেখেন জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা যে ধরনের নতুন রাজনীতি দেখতে চেয়েছিলাম, যেখানে অস্ত্রের খেলা হবে না, যেখানে ক্ষমতার অপব্যবহার হবে না, যেখানে আপনার আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন পক্ষগুলো চেষ্টা করবে না, সেই কাজগুলো কিন্তু আপনার হচ্ছে। আপনি দেখেন একদিকে বিএনপির নিজেদের যখন মনোনয়ন নিয়ে যখন মনোনয়ন ঘোষণা দেওয়া হলো, সেখানে তাদের যারা মনোনয়ন পায়নি তারা রাস্তা ব্লক করেছে, তারা ওই প্রার্থীদেরকে অনেক সময় হুমকি দেওয়ার ব্যাপার আমরা শুনেছি। আপনারাই আলোচনা করেছেন, নারায়ণগঞ্জের এক প্রার্থী বলেছেন উনি নিরাপত্তার কারণে প্রার্থী থেকে সরে এসেছেন, পরে আবার উইথড্র করেছেন আজকে। কিন্তু ওই জায়গাটা কিন্তু আবার দেখতে হবে যে বিএনপি এই জায়গাটা থেকে ফেল করেছে, যে তারা নতুন যে রাজনীতি আমরা দেখতে চেয়েছিলাম তারা দেখাতে পারেনি। অন্যদিকে যদি আমরা জামাতের দিকে দেখি, জামাত এখন সেই ক্ষমতার অপব্যবহার চেষ্টা করছে, যেন ক্ষমতার অপব্যবহার করলে তারা ক্ষমতায় যেতে পারবে। যদি আপনি দেখেন, আমরা গত কয়েকদিন আগে দেখছি চট্টগ্রামের শামসুল হকের যে কথাগুলো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়াতে, আমরা নাটোরে দেখেছি যে একটা বিএনপি এবং জামাতের মধ্যে একটা সংঘর্ষের সময় জামাতের দিক থেকে একজন অস্ত্র দিয়ে গুলি ছুড়ে মেরেছে, সেই ঘটনাও কিন্তু আমরা দেখেছি। সেক্ষেত্রে আমাদের একটা দুর্ভাগ্য, গণঅভ্যুত্থানের পরে আমরা যে নতুন রাজনীতি দেখতে চেয়েছিলাম, আমরা যে নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, সেই সংস্কৃতিটা দুইটা দলই, বিএনপি এবং জামাত, আমি 2 দলকেই কিন্তু আমি এখানে দোষ দিব কি তারা সেই নতুন রাজনীতির সামনে নিয়ে আসতে পারেনি। ক্ষমতার জন্য কে সরকার গঠন করবে, কে ক্ষমতায় আসবে, রুহুল সেটার জন্য কুদ্দুস তারা তালুকদার এখন দুলু থেকে থাকলে এই প্রশ্নের উত্তরটা নিতে পারতাম, কিন্তু একটু শিশির মনির আছেন, যেহেতু অভিযোগ জামায়াত ইসলামের প্রতিও আপনি করলেন, শিশির মনি যদি এটার উত্তর দেন। শিশির মনির যে অভিযোগ করেছেন তার উত্তরটা আমি এভাবে দিতে চাই যে জামাতের নেতৃবৃন্দ যদি নতুন রাজনীতি দেখাতে না পারেন বা দেখাতে ব্যর্থ হন, তাহলে কনসিকুয়েন্স উইল বি সিমিলার।
সৌরভ ভাই কোনো কি কি সম্পূরক উত্তর- মানে উনি উত্তর দিলেন যে যদি একই রকম হয়, আগের সেই রাজনীতি যদি জামাত ইসলাম করে যায় তাহলে সেটার কনসিকোয়েন্স সিমিলারই হবে। এটার না, এটার এটা কি জামাত করে যায় না সব দল করে, সেটাই বোধহয় না, উনি শিশির ভাই উনি বলতে জামাতেরটার চেয়েছেন। উত্তরই দিয়েছেন। না, এখন যে একটা পাল্টাপাল্টি অভিযোগ শিশির ভাই, শিশির মনির ভাই, যে বিএনপি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে সন্ত্রাসের, আপনারা বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেন, হানাহানির অভিযোগ করেন, আক্রমণের অভিযোগ করেন, এটা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে? এবি পার্টির নেতাও ভাইও বললেন। আপনি শুনতে পাচ্ছেন? দেখেন, একটা রাজনৈতিক মানে একটু খুব দুর্বল সংযোগটি। না, আরেকবার একটু উনি যুক্ত করে নেই, আমরা তখন যুক্ত হবে? একটু হয়তো সময় লাগবে, সেই সময় আমি যদি আপনার মন্তব্যটা নেই। যেটি বললেন আব্বাস ইসলাম খান, যে এটা তো ঠিক যে রাজনৈতিক দলগুলো মানে তার চরিত্র বদলেছে কিনা, আপনি বিশ্লেষক হিসেবে দেখেন কিনা? আসলে জুলাই অভ্যুত্থানে তো সব দলের অংশগ্রহণ ছিল, ছোট বড়, নতুন পুরনো, এবং এক ধরনের রাজনৈতিক সংহতি, সম্প্রীতি, প্রত্যয় ছিল। সে প্রত্যয় থেকে নির্বাচন যতই কাছাকাছি আসছে, তখন এটি ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার মধ্যে যাওয়ার প্রতিযোগিতায় পড়ে গেছে, এবং সেখানে বিএনপি এবং জামাত ইসলামী প্রধান প্রতিদ্বন্দ্বী। সুতরাং অন্য দলগুলো এক ধরনের, তারা কি বলে, মানে নিরপেক্ষ সেই মানে না, ভূমিকা, নিরপেক্ষ না, তাদেরকে সাইডলাইন করা হয়েছে, মানে তাদের পাশ, তারা যেন মাঠের বাইরে, এরকম কিন্তু একটা ধারণা। এবং সুতরাং এটা কিন্তু এক ধরনের বিপজ্জনক, কারণ জনগণই ঠিক করবে যে কে নির্বাচিত হবে না হবে। কিন্তু সেই পরিবেশটা যদি না পান সব দল, ধরেন 30টি দলের সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে সেখানে 3টি দলই প্রাধান্য পেল। তাহলে অন্য দলগুলোর তাদের কোনো বক্তব্য নেই। আর যদি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্তগুলো নেয়, সেক্ষেত্রে তো ওই 27টি দলকে উপেক্ষা করার কোনো সুযোগ থাকে না। কিন্তু এটি হয়েছে, যেটি শিশির মনির ভাই বোধহয় এসেছেন, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, আর যেটা হচ্ছে যে এক ধরনের অভিযোগ আছে, আব্বাস আলী ভাই বললেন, এবং এর আগেও বিভিন্ন, আপনারা বিএনপির বিরুদ্ধে অভিযোগ করেন যে তারাই হানাহানি উস্কে দিচ্ছে, জবরদখল করছে, দখলবাজি করছে, প্রশাসনে হস্তক্ষেপ করছে। আবার বিএনপিও একইভাবে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে, একই অভিযোগ। এবং আব্বাস আলী ভাই পাবনার ঘটনাটাও উল্লেখ করেছেন, যে একজনের হাতে অস্ত্র পাওয়া গিয়েছিল। এই পরিস্থিতি কেন তৈরি হলো? এটা এর বাইরে আমরা থাকতে পারতাম না? যে গণ অভ্যুত্থানের পরের যে রাজনীতি, সেটা অন্যরকম হওয়ার কথা ছিল না? হ্যাঁ, অন্যরকম হওয়ার কথা ছিল, এবং অন্যরকম হোক এটা আমরা সকলেই চেয়েছিলাম। কিন্তু অন্যরকম না হওয়ার ক্ষেত্রে সবচাইতে বড় যে ভূমিকা পালন করছেন সেটি বিএনপি। বিএনপিকে আপনি যদি ক্লোজলি অবজার্ভ করেন, তাহলে দেখবেন তাদের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তারা অনেক বেপরোয়া ভূমিকায় চলে গেছেন। তাদের লোককে, হাজার হাজার লোককে তারা বহিষ্কার করছেন। বহিষ্কার করার পরেও কর্ম যেটা পরিচালনা করছেন সেটা চালিয়ে যাচ্ছেন, এবং যে অভিযোগে করছেন সেই অভিযোগ থেকে কিন্তু এত পদক্ষেপ নেওয়ার পরেও, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার পরেও ওই অভিযোগ থেকে মুক্ত হতে পারছেন না। এটার মূল কারণ হলো আমার বিবেচনায় বিএনপির মধ্যে ডিসিপ্লিন ইজ ভেরি উইক। এবং এই তুলনায় জামাত ইসলামীর একটা দুইটা ঘটনাকে আমি ছোট করে দেখার পক্ষে নই। একটা ঘটনাও কেন জামাত ইসলামী যুক্ত থাকবে সেটার ব্যাপারেও আমি খুব স্ট্রিক্ট ভূমিকা নিতে চাই এবং স্ট্রিক্ট ভিউ পোষণ করতে চাই। আপনি যে উত্তরের মানে আগের প্রশ্নের উত্তরে যে আপনি বলেছিলেন যে যদি একই ধরনের
মানে রাজনীতি করে যায়, তাহলে তো আসলে জনগণ তাদেরকে মেনে নেবে না, বা আমি যদি বলি যে তাদেরকে ভোট দেবে না, প্রত্যাখ্যান করবে, তাহলে তো আপনাদের জন্য ভালো। মানে এই অভিযোগগুলো তাহলে আসছে কেন, অভিযোগগুলো করছেন কেন? তাহলে তো আপনারা একটা বেটার জায়গায় আছেন। সুতরাং আপনি এই যে অভিযোগগুলো আনছেন, আবার ওরা উল্টো অভিযোগগুলো আনছে, মানে সেই জায়গায় যদি প্রশ্নটা করি। হ্যাঁ, সেই জায়গায় প্রশ্ন করলে উত্তর কি হবে? এই যে অভিযোগ আনছেন, অভিযোগের সত্যতাটা তো শেষ বিচারে কে দেখবে? জনগণ দেখবে। তো শেষ বিচারে জনগণ কি দেখছে, আপনি প্র্যাকটিক্যাল ফিল্ডে গ্রামে গঞ্জে আসলে দেখতে পাবেন যে বিএনপির মতো একটি দলের অ্যাক্টিভিটির, এই সমস্ত অ্যাক্টিভিটির রেজাল্টটা তুলে ধরা আরেকটা রাজনৈতিক দলের কাজ। মানে তাহলে তো এবং পরিবেশ মানে পরিবেশটা তাহলে ভোটের যে সুস্থ পরিবেশ থাকার কথা সেটি নেই বলে মনে করেন আপনি? আমি মনে করি না। আমি মনে করি ভোটের সুষ্ঠু পরিবেশ আছে। সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরো অনেক বেশি সতর্কতার সহিত ইলেকশন কমিশন এবং সরকারকে সহযোগিতা করা দরকার। যেহেতু একটা সিকিউরিটি পারপাস এখানে রয়েছে, সিকিউরিটি প্রবলেমও দেখা দিচ্ছে, সেই জন্য এই ট্রানজিশনাল পিরিয়ডে সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী এবং একই সাথে সরকার এবং ইলেকশন কমিশন গুড উইশেস তারা প্রকাশ করা দরকার, যেন ইলেকশন প্রসেসটা সঠিকভাবে উত্তরণ করা যায়। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, আমরা সামটাইমস খুব আইডিয়ালিস্টিক হয়ে যাই। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের পরে একটা ট্রানজিশনাল পিরিয়ড পার হতে যাচ্ছে, এটি স্মুথ হবে আর এটার মধ্যে ইফ এবং বাট থাকবে না, এটি ভাবাটাই আমার দৃষ্টিতে সঠিক না। এই পলিটিক্যাল কালচারটা তৈরি হতে কিন্তু সময়ের প্রয়োজন হবে। এই সময়ের প্রয়োজনটাকে আমরা হঠাৎ করে ঠিক করতে পারবো না, কেউই ঠিক করতে পারবে না। তবে উচিত ঠিক করার প্রতিযোগিতা করা, এই তার চেয়ে বেশি ঠিক করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রেও ডেভিয়েশন দেখা যাচ্ছে। এই ডেভিয়েশনটাকে আমি মনে করি this is a particular deviation by a particular political party. It was not expected. It should not be. কিন্তু however যে বা যারা করছেন তারা যদি এগুলো কন্টিনিউ করে থাকেন, তাহলে consequence will be the same as it happened earlier. এই জন্য আমি সকলের জন্য সতর্ক বাণী মনে করি, যদি সত্যিকার অর্থে হয়ে থাকে, মিথ্যা কোনো ঘটনা না হয়ে থাকে, মিথ্যা কোনো ঘটনার কারণে ব্লেম গেম না হয়ে থাকে, তাহলে সকলেরই সতর্ক হওয়ার বিষয় আছে। এই ধরনের কর্মকাণ্ড জনগণ মোটেও পছন্দ করে না, এই ধরনের কথাবার্তাও জনগণ পছন্দ করে না। আমি কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কথাবার্তায় মনে হয় যে খুবই অস্বাভাবিক। অতীতেও আমরা এই ধরনের কথাবার্তা যারা বলতেন তাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করত। তো তাদেরকেও কেয়ারফুল হওয়া প্রয়োজন আছে। আদারওয়াইজ রুট লেভেলে কেউই এই ধরনের, মানে এটা কি সব দলের ক্ষেত্রেই বললেন, আপনার দলের নেতাদের ক্ষেত্রেও বললেন? যে কেউই অস্বাভাবিক কথা বলবেন কিংবা আনরিজনেবল কথা বলবেন, এই আনরিজনেবল কথাগুলো রুট লেভেলে সোশ্যাল মিডিয়াতে বড় ধরনের রিপারকেশন আছে। আমরা যারা গ্রামে থাকি, এভরিডে উই সি রিপারকেশন। সুতরাং এভরিবডি শুড বি ভেরি কেয়ারফুল।